হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন। 26 মে আজকের দিনের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের পর্বে সকলকে আরও একবার স্বাগতম জানাই। স্টুডেন্টস, আজ আমরা জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্সের অনেকগুলোই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এবং সাথে কিছু জিকে প্রশ্ন উত্তর। তো অবশ্যই পর্বটিতে একটা করে লাইক করো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো। চাকরি পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য ডাউনলোড করো TWS একাডেমি অ্যাপ। সেখানে কিন্তু অলরেডি আমাদের অনগোয়িং কয়েকটা ব্যাচ চলছে, তো ব্যাচে অ্যাডমিশন নিতে চাইলে অবশ্যই কিন্তু তোমাদের সকলকে TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করে সেখানে রেজিস্টার করতে হবে এবং ভর্তি হতে হবে। শুরু করছি আজকের কারেন্ট অ্যাফেয়ার্স প্রথম প্রশ্ন দিয়ে। প্রতি বছর আন্তর্জাতিক স্তরে বিশ্ব ফুটবল দিবস উদযাপিত হয় কোন দিনে? সঠিক উত্তর হচ্ছে প্রতি বছর আন্তর্জাতিক স্তরে বিশ্ব ফুটবল দিবস উদযাপিত হয়ে থাকে 25শে মে। ওয়ার্ল্ড ফুটবল ডে ইজ সেলিব্রেটেড অ্যানুয়ালি অন May 25। জাতিসংঘ সাধারণ পরিষদ নিউ ইয়র্কে অনুষ্ঠিত 80তম পূর্ণাঙ্গ অধিবেশনে একটি প্রস্তাব গ্রহণের মাধ্যমে 25শে মে দিনটিকে বিশ্ব ফুটবল দিবস হিসাবে ঘোষণা করে। 2024 সালটি হবে ইতিহাসের প্রথম আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের শতবর্ষীর পূর্তি, যা প্যারিসে অনুষ্ঠিত হয়েছিল 1924 সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে। এই গেমসের অংশ হিসাবে যেহেতু ফুটবল খেলাটা প্রথম হয়েছিল, তাই আমরা দেখব প্রতি বছর এই 25শে মেটাকে 2024 থেকে ডিসাইড করা হয়েছে যে বিশ্ব ফুটবল দিবস হিসাবে পালন করা হবে। সো এই বছরেও কিন্তু 25শে মে বিশ্ব ফুটবল দিবস পালন করা হলো। এর পরবর্তী প্রশ্ন, সম্প্রতি রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO কোন বিশ্ব নেতাকে তাদের মর্যাদাপূর্ণ এগ্রিকোলা মেডেল দিয়ে সম্মানিত করলো? FAO ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এর সদর দপ্তর অবস্থিত কোথায় আছে? আমরা জানি এর সদর দপ্তর অবস্থিত আছে ইতালির রোম শহরে। এবং এই ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন সম্প্রতিকালে একজন বিশ্ব নেতা এবং ভারতের একজন লিডার, যার নাম নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী, তাকে এগ্রিকোলা মেডেল দিয়ে সম্মানিত করলো। প্রাইম মিনিস্টার রিসিভস এগ্রিকোলা মেডেল ফ্রম দ্য ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন FAO অফ দ্য ইউনাইটেড নেশন ইন রোম। তো ইউনাইটেড নেশনসের FAO ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের কাছ থেকে সম্প্রতিকালে প্রধানমন্ত্রী রিসিভ করলো এগ্রিকোলা মেডেল, যেটা সদর দপ্তর অবস্থিত আছে রোমে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোমে FAO সদর দপ্তরের সংস্থাটির পক্ষ থেকে 2026 সালের মর্যাদাপূর্ণ এগ্রিকোলা পদক লাভ করেছেন। ভারতে ও বিশ্ব পর্যায়ে খাদ্য নিরাপত্তা, টেকসই কৃষি, গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে তার অসাধারণ নেতৃত্বের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কারটি প্রদান করা হয়েছে সম্প্রতিকালে। পরবর্তী প্রশ্ন, 2026 সালে ভারতের কোন বিখ্যাত বেহালাবাদক পদ্মবিভূষণে ভূষিত হলেন? আচ্ছা, এই প্রশ্নটা অনেকে বলবে স্যার আগে তো আমরা করেছি, ফেব্রুয়ারি মাসে যখন প্রজাতন্ত্র দিবস হয়েছিল তখনই তো আমরা পদ্ম পুরস্কার প্রাপকদের নাম একবার কারেন্ট অ্যাফেয়ার্সে পড়েছি, তাহলে এটা আবার কেন আমাদের পড়তে হচ্ছে? দেখো, সম্প্রতিকালে আমরা দেখব 25শে মে দিনটাতে পদ্ম পুরস্কার প্রাপকদের রাষ্ট্রপতি কিন্তু পদ্ম পুরস্কার দিয়েছেন। এর আগে প্রজাতন্ত্র দিবসের সময়ে নাম ঘোষণা করা হয়েছিল শুধুমাত্র, আর 25শে মে দিনটাতে তাদের হাতে পদ্ম পুরস্কার যেমন পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী মেডেলগুলো তুলে দেওয়া হয়েছে। এখানে দেখো ডিয়ার স্টুডেন্টস, একজন বেহালাবাদক 5জন পদ্মবিভূষণ পেয়েছিলেন 2026-এ বা নাম ঘোষণা করা হয়েছিল, তাদের মধ্যে 2জন মরণোত্তর ছিলেন। তো এখানে সম্প্রতিকালে বেহালা বাদক হিসাবে এন রাজামকে দেয়া হয়েছে পদ্মবিভূষণ পুরস্কার। ভায়োলিনিস্ট এন রাজাম উইল রিসিভস দ্য পদ্মবিভূষণ, কান্ট্রিজ সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। তাহলে এই পদ্মবিভূষণ বা পদ্মবিভূষণ এটা কি? এটা হচ্ছে ভারতবর্ষের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান। এটা সম্প্রতিকালে তিনি পেয়েছেন ফ্রম দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া দ্রৌপদী মুর্মু। ভারতের সম্মানিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি সম্প্রতিকালে পদ্ম পুরস্কারদের এই পদ্ম পুরস্কারগুলো কিন্তু দিয়েছেন। এর পরবর্তী প্রশ্ন, আচ্ছা প্রশ্নে যাওয়ার আগে পদ্ম পুরস্কার সম্পর্কে আরেকবার আমরা একটুখানি ডিটেলস দেখি। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু উইল প্রেজেন্ট দ্য পদ্মা অ্যাওয়ার্ড অ্যাট দ্য ফার্স্ট সিভিল ইনভেস্টিটিউর
সেরিমনি অ্যাট রাষ্ট্রপতি ভবন দিস ইভিনিং। তো সম্প্রতিকালে রাষ্ট্রপতি ভবন থেকে তিনি যারা এই পুরস্কারের জন্য যাদের নাম ঘোষণা করা হয়েছিল তাদেরকে এই পুরস্কারটি তোমার হচ্ছে সিভিল অ্যাওয়ার্ড বা বেসামরিক সম্মাননাটি প্রদান করেছে। পদ্ম পুরস্কারগুলো এই বছরে 131 জন পদ্ম পুরস্কার পেয়েছে, যার মধ্যে 5 জন পদ্মবিভূষণ, 13 জন পদ্মভূষণ এবং 113 জন পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। পুরস্কার প্রাপকদের মধ্যে 19 জন নারী এবং 16 জনকে মরণোত্তর পদ্ম পুরস্কার দেয়া হয়েছে। এবার আমরা দেখব যে পদ্মবিভূষণ পেয়েছেন 5 জন। সেই 5 জন পদ্মবিভূষণ কারা পেয়েছেন? বলিউড অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওয়াল, শিল্প ক্ষেত্রে মানে আর্ট ক্ষেত্র থেকে তিনি পেয়েছেন, মহারাষ্ট্রের বাসিন্দা। কেটি থমাস, জনসংযোগ বা পাবলিক অ্যাফেয়ার্সের ক্ষেত্রে তিনি সম্প্রতিকালে এই সম্মাননাটি পেয়েছেন, তিনি কেরালা রাজ্যের। এন রাজাম, শিল্প বা আর্ট ক্ষেত্র থেকে, বিশেষ করে তিনি আমরা একটু আগেই দেখলাম বেহালা বাদক, তো তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা, তিনি সম্প্রতিকালে এই পুরস্কারটা পেয়েছেন। পি নারায়ণন, সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে কিন্তু এই বছর পদ্মবিভূষণ পেলেন পি নারায়ণন, তিনি কেরালা থেকে বিলং করেন। ভি এস অচ্যুতানন্দন, তাকে মরণোত্তর দেয়া হয়েছে এই পদ্মবিভূষণটি এবং তিনিও পাবলিক অ্যাফেয়ার্সের ক্ষেত্রে পেয়েছেন এবং হি অলসো ফ্রম দ্য কেরালা। সো আমাদের এই পদ্মবিভূষণ পুরস্কার প্রাপকে বিশেষ করে এন রাজাম এবং পি নারায়ণনের মতো নামগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে স্ট্যাটিক জিকে টাইপের। এরপরেরটা 2026 সালের কানাডিয়ান গ্র্যান্ড পিক্স জয়লাভ করলেন কে? গ্র্যান্ড পিক্স কি এটা আমরা যদি দেখি, কার রেসিং মানে গাড়ি যে রেসিং খেলাগুলো হয়ে থাকে তার সাথে যুক্ত একটা শব্দ হচ্ছে গ্র্যান্ড পিক্স। তো কানাডিয়ান গ্র্যান্ড পিক্স টুর্নামেন্ট সম্প্রতিকালে জয়লাভ করলেন কে? কানাডিয়ান গ্র্যান্ড পিক্স সম্প্রতিকালে জয়লাভ করলেন কিমি আন্তোনেলি। কিমি আন্তোনেলি হচ্ছেন একজন ইতালীয় কার রেসার, ঠিক আছে? তিনি ইতালি দেশের একজন কার রেসার কিমি আন্তোনেলি, তিনি সম্প্রতিকালে এটা জিতেছেন। কিমি আন্তোনেলি ওন দ্য কানাডিয়ান গ্র্যান্ড পিক্স আফটার জর্জ রাসেল রিটায়ার্ড। তো সম্প্রতিকালে জর্জ রাসেল রিটায়ার করার পরে কিমি আন্তোনেলি হচ্ছেন জর্জ রাসেলের পরে প্রথম কিন্তু এই কানাডিয়ান গ্র্যান্ড পিক্স জয়লাভ করলেন। এবং হোয়াইল লুইস হ্যামিল্টন তিনি প্রচুর পরিমাণে গ্র্যান্ড পিক্স এরকম জিতে রেখেছেন। তো সেই লুইস হ্যামিল্টন ফিনিশড সেকেন্ড ফর ফেরারি বলে একটা টিমের হয়ে তিনি দ্বিতীয় পজিশনে কিন্তু শেষ করেছেন, সেকেন্ড পজিশনে শেষ করেছেন, ঠিক আছে? তো এই বছরে কানাডিয়ান গ্র্যান্ড পিক্সের বিজেতা কিমি অ্যান্তোনেলি। সম্প্রতি অগ্নি 1 স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি কোথা থেকে সফলভাবে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়েছে? অগ্নি 1 স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি কোথা থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে পরীক্ষামূলক উৎক্ষেপণ? সঠিক উত্তর হচ্ছে ওড়িশার চাঁদিপুর থেকে। সম্প্রতিকালে মিনিস্ট্রি অফ ডিফেন্স, আমাদের যে প্রতিরক্ষা মন্ত্রক আছে, তাদের কাছ থেকে একটা টুইট করা হয়েছে এবং সেই টুইটে জানানো হয়েছে যে আমাদের ভারতবর্ষের শর্ট রেঞ্জ একটা স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল অগ্নি ওয়াজ সাকসেসফুলি টেস্ট লঞ্চড ফ্রম দ্য ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ চাঁদিপুর ওড়িশা অন মে 22 বা 2026 2026 সালের 22শে মে এটা উৎক্ষেপণ করা হয়েছে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে, যেটা চাঁদিপুরে অবস্থিত আছে ওড়িশার। অলরাইট, নেক্সট প্রশ্ন আমরা দেখি। ও শিট, যাই হোক এটার উত্তর দেখে নাও, আমি পড়ে দিচ্ছি। 2026 সালের মে মাসে কোন রাজ্য সরকার কাসাকে ক্যাম্পেইনটি চালু করলো? এটা কেমন হলো? আচ্ছা, এটার অ্যানিমেশনটা কোশ্চেন্সে পড়ে গেছে উপরে। যাই হোক, 2026 সালের মে মাসে কোন রাজ্য সরকার কাসাকে ক্যাম্পেইন চালু করলো? এটা সম্প্রতিকালে চালু করলো মহারাষ্ট্র সরকার কাসাকে ক্যাম্পেইন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে কমেন্ট করে জানাও। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন বর্তমানে দেবেন্দ্র ফডনবিস। তো দেবেন্দ্র ফডনবিস এবং মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে তারা সম্প্রতিকালে মহারাষ্ট্রে লঞ্চ করলো এই কাসা কে বলে ক্যাম্পেইনটি। অ্যান্ড হোয়াট ইজ দ্য কাসা কে?
মহারাষ্ট্র লঞ্চেস কাসাকে ক্যাম্পেনিং টু বুস্ট হেলথ কেয়ার অ্যাওয়ারনেস ইন রুরাল এরিয়াস। গ্রামীণ অঞ্চলে, মহারাষ্ট্রের গ্রামীণ অঞ্চলে হেলথ কেয়ার মানে জনস্বাস্থ্য যে ব্যবস্থা আছে সেই জনস্বাস্থ্য ব্যবস্থাকে ডেয়ার স্টুডেন্টস সেটা স্বাস্থ্য সচেতনতা বাড়াতে সম্প্রতিকালে মহারাষ্ট্র সরকার এটা লঞ্চ করেছে। ওকে, এরপরেরটা 7 নম্বর প্রশ্ন, 2026 সালের মে মাসে ভারত কোন ইউরোপীয় দেশের সাথে বিজ্ঞান ও উদ্ভাবন সংক্রান্ত সায়েন্স অ্যান্ড ইনোভেশন ক্ষেত্রে 5টি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করলো? সঠিক উত্তর করো এটা সকলে, এবং সকলে দ্রুত ক্লাসটিতে একটা করে লাইক করে ফেলো। ওকে, 1 মিনিট। অপশন দিচ্ছেন। দু সালের মে মাসে কোন ইউরোপীয় দেশের সাথে বিজ্ঞান ও উদ্ভাবন সংক্রান্ত 5টি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করলো? সঠিক উত্তর হচ্ছে নরওয়ে। ইন্ডিয়া নরওয়ে সায়েন্স 5 মেজর সায়েন্স অ্যান্ড ইনোভেশন এগ্রিমেন্টস ডুরিং পিএম মোদিস অসলো ভিজিট। পিএম মোদি সম্প্রতিকালে তিনি 5টা দেশের ভিজিট করেছেন, ইউরোপীয় কয়েকটা কান্ট্রি, তার মধ্যে ছিল ইনক্লুডিং নরওয়ে, এবং নরওয়ের রাজধানী অসলোতে তিনি গেছিলেন এবং সেখানে স্বাক্ষর হলো নরওয়ে এবং ভারতের মধ্যে 5টি সায়েন্স অ্যান্ড ইনোভেশন এগ্রিমেন্টস। এর পরের প্রশ্ন স্ক্রিনে। কোন সংস্থা ভারতে গবেষণা ও উন্নয়ন সহজীকরণ প্রতিবেদনটি প্রকাশ করেছে? সঠিক উত্তর হচ্ছে নীতি আয়োগ সম্প্রতিকালে প্রকাশ করেছে। নীতি আয়োগ রিলিজেস রিপোর্ট অন ইজি অফ ডুইং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া। ভারতবর্ষে এই যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ইজি অফ ডুইং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বলে একটা প্রতিবেদন প্রায় প্রতি বছরই প্রকাশ করা হয়, এটা নীতি আয়োগ কর্তৃক প্রকাশিত হয়ে থাকে। সম্প্রতি প্রকাশিত দ্য লাইব্রেরি ম্যান অফ ইন্ডিয়া বইটি নিচের কোন বিখ্যাত ব্যক্তিত্বের জীবনীর উপর ভিত্তি করে লেখা হয়েছে? রিসেন্টলি প্রকাশিত হয়েছে একটা পুস্তক, একটা বইটির শিরোনাম ছিল দ্য লাইব্রেরি ম্যান অফ ইন্ডিয়া। এই লাইব্রেরি ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হচ্ছে এবং এই টাইটেলে যে বইটা বার হয়েছে সেই বইটা কার জীবনের উপর ভিত্তি করে লেখা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে পিএন পানিক্কর। পিএন পানিক্কর কে, সেটাতে আমরা অবশ্যই আসবো। দেখো কি বলা হচ্ছে, দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সিপি রাধাকৃষ্ণন টুডে রিলিজেস দ্য বুক দ্য লাইব্রেরি ম্যান অফ ইন্ডিয়া দ্য স্টোরি অফ পিএন পানিক্কর, অথর্ড বাই পিপি সত্যান অ্যাট উপরাষ্ট্রপতি ভবন। তো সম্প্রতিকালে উপরাষ্ট্রপতি ভবন থেকে আমাদের ভারতবর্ষের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন তিনি একটা বই উন্মুক্ত করলেন। বইটার টাইটেল হচ্ছে দ্য লাইব্রেরি ম্যান অফ ইন্ডিয়া দ্য স্টোরি অফ পিএন পানিক্কর। তাহলে এটা পিএন পানিক্করের জীবনের উপরে লেখা হয়েছে। এই বইটা লিখেছেন পিপি সত্যান বলে একজন লেখক, পিপি সত্যান। আচ্ছা, এই পিএন পানিক্কর যাকে দ্য লাইব্রেরি ম্যান অফ ইন্ডিয়া বলা হচ্ছে, ইনিকে, এনার পুরো নাম হচ্ছে পুথুভাইল নারায়ণ পানিক্কর। ভারতের কেরালা রাজ্যে গ্রন্থাগার আন্দোলনের জনক হিসাবে পরিচিত। কেরালা গ্র্যান্ড হাসালা সংগমের কার্যক্রম যে তিনি শুরু করেছিলেন তা কেরালায় একটি জনপ্রিয় সাংস্কৃতিক আন্দোলনের সূত্রপাত করেছিল। তো তিনি একটা গ্র্যান্ড হাসালা সংগম বলে একটা, আমরা যদি দেখি, গ্রন্থশালা তিনি তোমার শুরু করেছিলেন। এটা গ্র্যান্ড হাসালা হবে না, মেবি এটা গ্রন্থশালা হবে, এটার স্পেলিং ভুল আছে, ঠিক আছে? গ্রন্থশালা সংগম হবে, গ্র্যান্ড হাসালা বলে কোনো শব্দ আছে বলে আমার মনে হয় না, ঠিক আছে? এটা ভুল আছে। গ্রন্থশালা সংগম, গ্রন্থশালা সংগম বলে একটা কার্যক্রম তিনি শুরু করেছিলেন। এটা একটা মুভমেন্ট ছিল, ঠিক আছে? গ্রন্থশালা সংগ্রাম, সেই সংগমের কার্যক্রম তার দ্বারা শুরু হয়। এরপরেরটা, অটল পেনশন যোজনা এপিওয়াই চালুর ক্ষেত্রে অসামান্য পারফরমেন্সের জন্য কোন ব্যাংক পিএফ
পিএফআরডিএ এর জাতীয় পুরস্কার পেল? পিএফআরডিএ মানে হচ্ছে ডিয়ার স্টুডেন্টস আমাদের ভারতবর্ষের একটা তোমার হচ্ছে অথরিটির কথা বলা হচ্ছে, যারা পেনশন সংক্রান্ত বিভিন্ন রেগুলেটর বা বিভিন্ন কি বলি পেনশন সংক্রান্ত একটা কর্তৃপক্ষ, ঠিক আছে। তো যাই হোক, অটল পেনশন যোজনা চালুর ক্ষেত্রে অসামান্য পারফরমেন্সের জন্য যে গ্রামীণ ব্যাংক সম্প্রতিকালে জাতীয় পুরস্কার পেল সেটি হচ্ছে কর্ণাটক গ্রামীণ ব্যাংক। দেখো, কর্ণাটক গ্রামীণ ব্যাংক হ্যাজ বিন অনার্ড উইথ এ প্রেস্টিজিয়াস ন্যাশনাল অ্যাওয়ার্ড বাই দ্য পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। তো ভারতবর্ষের পেনশন তহবিল নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ, যাকে পিএফআরডিএ বলা হচ্ছে, সেটা দিল্লিতে অবস্থিত, সেখান থেকে সম্প্রতিকালে একটা মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হলো কর্ণাটক গ্রামীণ ব্যাংকে। কেন দেওয়া হলো? ফর ইটস আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ইন এনরোলমেন্ট আন্ডার দ্য অটল পেনশন যোজনা। অটল পেনশন যোজনায় তালিকাভুক্ত করতে অসামান্য অবদানের জন্য সম্প্রতিকালে দেয়া হয়েছে কর্ণাটক গ্রামীণ ব্যাংকে এই পুরস্কারটি। অলরাইট, এই ছিল আমাদের আজকে 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এবারে চলো 10টা জিকে প্রশ্ন উত্তর দেখা যাক। তার আগে ডব্লিউপি কেপি ফাউন্ডেশন 2 ব্যাচ লঞ্চ হয়ে গেছে। সকল স্টুডেন্টসের জন্য একটা ভালো সুখবর, তোমরা এখনই কিন্তু বাড়িতে বসে সমস্ত পরীক্ষার প্রিপারেশন নিতে পারবে আমাদের এই ব্যাচের মাধ্যমে। তো অবশ্যই সকলে এনরোলমেন্ট করো, আমাদের এই ব্যাচে এনরোল করো। ডব্লিউবি গ্রাম পঞ্চায়েতের জন্য কিন্তু আমাদের ব্যাচ আছে, তো অবশ্যই যারা গ্রাম পঞ্চায়েতকে টার্গেট করছে, এর সাথে সাথে অন্যান্য সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ব্যাচ আছে। রেল, এসএসসি থেকে শুরু করে সমস্ত পরীক্ষা, আপার প্রাইমারি সমস্ত ধরনের পরীক্ষার ব্যাচ আমাদের এখানে চলছে। তো অবশ্যই সকলে চেক আউট করো। নেক্সট হচ্ছে আমাদের আজকের প্রথম জিকে প্রশ্ন। ওড়িশার কোরাপুট জেলা কোন প্রধান খনিজ পদার্থ খননের জন্য সর্বাধিক পরিচিত? দেখো, প্রথমত ওড়িশা বেশ কয়েকটা পণ্য উৎপাদনে কিন্তু প্রথম স্থান অধিকার করে থাকে আমাদের ভারতের মধ্যে, যেমন ম্যাঙ্গানিজ, তারপরে তোমার হচ্ছে বক্সাইট, আকরিক লোহা, এগুলো ওড়িশাতে খুব বেশি পরিমাণে পাওয়া যায়। ওড়িশা কোরাপুট বলে জায়গাটা, এটা বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক, তাই তো, অ্যালুমিনিয়ামের আকরিক, এবং সেটা ডিয়ার স্টুডেন্টস উৎপাদিত হয় এখান থেকে। ওড়িশা হচ্ছে বক্সাইট উৎপাদনে ভারতের শীর্ষ স্থান অধিকার করে। শীর্ষ স্থানে আছে আমাদের ভারতের মধ্যে। সব থেকে বেশি বক্সাইট এবং অ্যালুমিনিয়াম উৎপাদিত হয় ওড়িশা থেকে। গণপরিষদের প্রাথমিক সদস্য ছিল, গণপরিষদ যে আমাদের তৈরি হয়েছিল সংবিধান রচনা করার উদ্দেশ্যে, সেই গণপরিষদ সেটার মধ্যে আমরা দেখব দেশীয় রাজ্য এবং বিভিন্ন প্রভিন্স, বিভিন্ন কমিউনিটি থেকে বিভিন্ন সদস্যরা সেখানে কিন্তু পার্টিসিপেট করেছিল। তো গণপরিষদের প্রাথমিকভাবে সদস্য সংখ্যা কত ছিল? অ্যান্সার হচ্ছে 389, 389 জন গণপরিষদের প্রাথমিক সদস্য ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর কোন বছর নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় নোবেল বিজেতা। তো প্রথম ভারতীয় নোবেল বিজেতা রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে। 1913 সালে তিনি গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের জন্য এই নোবেল পুরস্কারটি গ্রহণ করেছিলেন। এর পরবর্তী প্রশ্ন স্ক্রিনে, এবং তিনি অবভিয়াসলি সাহিত্য ক্ষেত্রে পেয়েছিলেন এটা। ওয়ান্স এলিফ্যান্টস লিভড হেয়ার, এটা 2026-এ প্রকাশিত একটি বই। 2026 সালে ভারতীয় একজন লেখিকার দ্বারা লেখা একটা বই। 2026-এর ফেব্রুয়ারিতে এটা প্রকাশিত হয়। এই বইটা যে 2026-এ সম্প্রতিকালে প্রকাশিত হলো, সেই বইটা লিখেছেন ওয়ান্স এলিফ্যান্টস লিভড এয়ার গ্রন্থটির রচয়িতা গীতাঞ্জলি শ্রী। এই গীতাঞ্জলি শ্রী কিন্তু বুকার পুরস্কারও পেয়েছিলেন, জানো। গীতাঞ্জলি শ্রীর একটা বই আছে, দ্য টম্ব অফ স্যান্ড। কে লিখেছেন টম্ব অফ স্যান্ড? রেত সমাধি বা টম্ব অফ স্যান্ড এর লেখককে?
বা লেখিকাকে আমরা বলবো তিনি হচ্ছেন গীতাঞ্জলি শ্রী। অলরাইট, নেক্সট প্রশ্ন দেখি কি বলা হচ্ছে। দেখো এরপরের প্রশ্ন, জলকে বিশুদ্ধ করতে সবচেয়ে ভালো পদ্ধতি কোনটা? জলকে আমরা বিশুদ্ধ করতে গেলে সবচেয়ে ভালো একটা পদ্ধতি কোনটা ইউজ করতে পারি? ছাঁকনির ব্যবহার, পাতন, নিষ্কাশন, কেমিক্যালের ব্যবহার। জলকে বিশুদ্ধ করতে, জলকে জীবাণুমুক্ত করতে বা জলকে বিভিন্ন ধরনের যে জলের মধ্যে ইনগ্রিডিয়েন্টস, বিভিন্ন খারাপ যে পদার্থগুলো থাকে, ধুলো বালি, এই সব কিছু থেকে মুক্ত করতে জলকে আমরা ডিস্টিলেশন পদ্ধতি মানে পাতন প্রক্রিয়া ইউজ করতে পারি, সব থেকে ভালো পদ্ধতি। এটা কিভাবে কাজ করে দেখো, পাতন পদ্ধতি, পাতন পদ্ধতি কিভাবে কাজ করে, এটাকে ঊর্ধ্বপাতন বলছি আমরা। জলকে ফুটিয়ে বাষ্পে পরিণত করা হয় এবং সেই বাষ্পকে ঠান্ডা করে বিশুদ্ধ জলে আলাদা পাত্রে গ্রহণ করা হয়। এটি জল থেকে সবচেয়ে বেশি পরিমাণে দূষণকারী পদার্থ, ভারী ধাতু ও লবণ আলাদা করে ফেলে, তাহলে পাতন প্রক্রিয়ার মাধ্যমে। তবে ব্যাপারটা হচ্ছে এই পদ্ধতিটা খুব কিন্তু সময় সাশ্রয়ী, মানে অনেক সময় লেগে যায় এটা করতে গেলে, ঠিক আছে। সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে, যদি আমরা দেখি আরো একটা ভালো পদ্ধতি আছে, জল ফুটিয়ে গরম করা, গরম করে ছেঁকে নেওয়া। এখানে দুটো পদ্ধতি ইউজ করতে হবে, গরম করতে হবে, ছেঁকে নিতে হবে। এর ফলেও কিন্তু আমরা দেখব অনেকটা জীবাণুমুক্ত করা যায়, কিন্তু সব থেকে ভালো জীবাণুমুক্ত পদ্ধতি পাতন পদ্ধতি। নিম্নলিখিতের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের ডেনমার্কের উপনিবেশ ছিল? ডেনমার্কের যারা উপনিবেশকারী ছিল তাদেরকে আমরা ড্যানিশ বলতাম। হ্যাঁ, ড্যানিশ বা দিনেমার। ড্যানিশ বা দিনেমার কারা ছিল? ড্যানিশ বা দিনেমার হচ্ছে স্টুডেন্ট যারা ডেনমার্কের বাসিন্দা ছিল তাদেরকে বলা হতো। তো ড্যানিশ বা দিনেমাররা পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে তাদের উপনিবেশ গড়েছিল? অ্যান্সার হচ্ছে শ্রীরামপুরে তাদের উপনিবেশ ছিল ড্যানিশদের। ওকে, এরপরেরটা, যখন শব্দ তরঙ্গ বায়ু থেকে জলে যায় তখন যে রাশিটি অপরিবর্তিত থাকে তা হলো। যখন শব্দ তরঙ্গ সাধারণত বায়ু মাধ্যম থেকে জলের মধ্যে যাবে তখন যে রাশিটি অপরিবর্তিত থাকবে সেটা হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে বায়ুর শব্দ তরঙ্গের ক্ষেত্রে। ওকে, ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতের জরুরি অবস্থা কে জারি করতে পারেন? তিন প্রকার হয় জরুরি অবস্থা, আমরা অনেক ক্লাসে পড়েছি, যারা প্রায়শই ক্লাসটাকে ফলো করো। তিন প্রকার হয় জরুরি অবস্থা, জাতীয় জরুরি অবস্থা, আর একটা রাজ্যের জরুরি অবস্থা যেটাকে আমরা রাষ্ট্রপতি শাসনও বলি, আরেকটা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা। তিন প্রকারের জরুরি অবস্থার মধ্যে ডেয়ার স্টুডেন্টস তিনটেই জারি করতে পারে কে? রাষ্ট্রপতি জারি করতে পারে, বাট জরুরি অবস্থা জারি করার ক্ষেত্রে তাকে কিন্তু যদি সে কোনো রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করতে যায় তাহলে সেখানে রাজ্যপালের সাথে পরামর্শ লাগবে, বা রাজ্যপাল তার কাছে মানে রাষ্ট্রপতি শাসনের জন্য আর্জি জানাতে পারে। অথবা জাতীয় জরুরি অবস্থার ক্ষেত্রে দেখবো আমরা তাকে কিন্তু কেন্দ্রীয় পার্লামেন্টের সাথে একটু আলোচনা করে নিতে হয়। তো ভারতের রাষ্ট্রপতির আলোচনা করে নিতে হয় এক্ষেত্রে। এরপরেরটা, চিকনকারি হলো একটি ঐতিহ্যবাহী সূচিকর্ম শৈলী যা ভারতের ড্যাশ রাজ্যে উদ্ভূত। সূচিকর্ম এটা, হ্যাঁ সূচিকর্ম। সূচিকর্মের দুটো একটা নাম আমি বলে দিচ্ছি, একটা হচ্ছে ফুলকারি, ফুলকারি, আর আমাদের পশ্চিমবঙ্গে আছে নকশি কাঁথা। নকশি কাঁথা, নকশি কাঁথা আমাদের পশ্চিমবঙ্গ বা তোমার হচ্ছে বাংলাদেশ এসব জায়গাতে পাওয়া যায়। ওকে, আর সাথে সাথে যদি আমরা দেখি ফুলকারি, এটা পাঞ্জাবের একটা সূচিকর্ম, মানে বিভিন্ন তোমার হচ্ছে বস্ত্র বা বিভিন্ন কাপড়ের উপরে সূচ দিয়ে, সূচ এবং সুতো দিয়ে বিভিন্ন ধরনের যে ফুল টুল তৈরি করা হয় এগুলোকে সূচিকর্ম বলা হয়। যেমন ফুলকারি পাঞ্জাবে, নকশিকাঁথা পশ্চিমবঙ্গে, তেমনি আমরা দেখব উত্তরপ্রদেশে চিকনকারি। উত্তরপ্রদেশের লখনৌতে এটা কিন্তু বিখ্যাত চিকনকারি। চিকনকারি বিভিন্ন বস্ত্র আমরা কিন্তু দেখেছি, চিকনকারির কুর্তা, চিকনকারি কুর্তা বিশেষ করে খুব ফেমাস জেনজিদের মধ্যে, তাই তো। বৌদ্ধ সাহিত্য কোন ভাষায় লেখা? বৌদ্ধ সাহিত্য বলতে
বৌদ্ধদের মূল সাহিত্য কি? মূল যদি আমরা সাহিত্যের কথা বলি তাহলে সেটা হচ্ছে ত্রিপিটক, তাই তো। ত্রিপিটককে আমরা মূল বলতে পারি না, তাদের মূল ধর্মগ্রন্থ। তো সেই ত্রিপিটক কি ভাষায় লেখা? পালি ভাষায় এই ভুল আছে, এটা পালি হবে, পালি ভাষা, হিন্দি নয়। পালি ভাষায় লেখা হয়েছে, অপশন ডি সঠিক উত্তর হবে। ওকে, চলো একটা বাড়ির কাজ দিয়ে ক্লাসটা শেষ করব। যারা পর্বটি দেখছো সকলে একটা করে লাইক করো। কোন গ্রন্থি ইনসুলিন নিঃসরণ করে? কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। পর্বটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। নেক্সট পর্বে আবারও কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, চর্চা করব। ভালো থাকবে, সুস্থ থাকবে, ততক্ষণের জন্য টাটা, বাই।